আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এডুকেশন পেজের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম। তোমাদের সাথে আছি আমি তারিকুল ইসলাম। আমি তোমাদের বাংলা ক্লাসটা আজকে নেব। তো সেই ধারাবাহিকতায় আজকে কিন্তু সেই দিন এই মাঠ কবিতাটা কিন্তু আজকে তোমাদেরকে আমি খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। তো সেই দিন এই মাঠ কবিতাটা লিখেছেন কে? জীবনানন্দ দাশ। যদি মনে না থাকে কে করবা? মনে রাখবা যে সেই দিন এই মাঠে জীবনানন্দ দাশ যৌন বেচতে গিয়েছিল। তো জীবনানন্দ দাশের জন্মটা আসলে কত সালে? তো জীবনানন্দ দাশ কিন্তু আসলে সেঞ্চুরি কিন্তু আসলে করতে পারেননি। তো মনে রাখবা যে হচ্ছে জীবনানন্দ দাশ কিন্তু 1899 সালে জন্মগ্রহণ করেন, অর্থাৎ শুধু এক বছরের কারণে কিন্তু তিনি 19 শতকে 2000 শতকে আসলে পৌঁছাতে পারেননি। আসসালামু আলাইকুম সবাইকে, স্বাগতম এডুকেশন পেজের পক্ষ থেকে। আমি তোমাদের সাথে আছি তারিকুল ইসলাম। আজকে তোমাদের বাংলা ক্লাসটা কিন্তু আমার নেওয়ার কথা ছিল। তো সেই ধারাবাহিকতায় কিন্তু আজকে সেই দিন এই মাঠ কবিতাটা কিন্তু আসলে তোমাদেরকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। তো সেই দিন এই মাঠে জীবনানন্দ দাশ কিন্তু আসলে বসেছিলেন। তো সেই দিন এই মাঠ কবিতাটা কে লিখেছেন? অবশ্যই জীবনানন্দ দাশ। তো জীবনানন্দ দাশ কত সালে জন্মগ্রহণ করেন? তো জীবনানন্দ দাশ কিন্তু 1899 সালে কিন্তু আসলে জন্মগ্রহণ করেন। যদি মনে না থাকে তাহলে মনে রাখবা যে এক বছরের জন্য কিন্তু জীবনানন্দ দাশ কিন্তু 100 পূজাতে পারেনি, অর্থাৎ সেঞ্চুরি করতে পারেননি। তো তার জন্মসাল কত হবে তাহলে? এক বছরের জন্য 1899 সাল। তিনি কোথায় জন্মগ্রহণ করেন? তিনি আসলে বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হচ্ছে সত্যানন্দ দাশ। তো এটা একটা টু স্টার মানের একটা প্রশ্ন। তবে তার মাতার নাম কুসুম কুমারী দাস, তিনিও কিন্তু একজন স্বভাব কবি ছিলেন। তো কুসুম কুমারী দাস তার মাতার নাম, এটা কিন্তু একটা থ্রি স্টার একটা প্রশ্ন বলা যায়। আমরা একটা কবিতা পড়েছিলাম যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। সেই কবিতাটা কিন্তু আসলে কুসুম কুমারী দাসের লেখা। তো কুসুম কুমারী দাসের কবিতা কিন্তু অলরেডি আমরা আমাদের ছোটবেলাতে সবাই কিন্তু পড়েছি আশা করা যায়। তো জীবনানন্দ দাশের লেখাপড়ার ক্ষেত্রগুলো আসলে কোথায় ছিল? তো জীবনানন্দ দাশ কিন্তু ব্রজমোহন স্কুল এবং ব্রজমোহন কলেজে কিন্তু অধ্যয়ন করেছিলেন, এবং কলকাতা প্রেসিডেন্সি কলেজেও তিনি কিন্তু লেখাপড়া করেন। তো এই বিষয়গুলোও কিন্তু টু স্টার মানের একটি প্রশ্ন, তবে সবাই কিন্তু এটা পড়তে হবে। যত বারবার পড়বে তত কিন্তু বেশি কিন্তু এগুলো মনে থাকবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে তিনি আসলে কি বিষয়ে এমএ ডিগ্রি লাভ করেন। আমরা দেখতে পাচ্ছি যে তিনি হচ্ছে ইংরেজি সাহিত্যে কিন্তু এমএ ডিগ্রি লাভ করেন। তারপর তিনি অধ্যাপনার কাজে দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন। তবে এখানে কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। তার ভিতর অন্যতম হচ্ছে যে জীবনানন্দ দাশ কিন্তু আধুনিক জীবন চেতনার কবি, এবং বাংলার প্রকৃতির রূপ বৈচিত্র্য নিয়ে কিন্তু কবি খুবই নিমগ্ন চিত্ত ছিলেন। কবির দৃষ্টিতে বাংলাদেশ কিন্তু এক অনন্য রূপসী। আহ এই দেশের গাছপালা লতা গুল্ম ফুল পাখি তার আজন্ম প্রিয়। তো এই বিষয়গুলো কিন্তু আসলে মনে রাখতে হবে। তাহলে কিন্তু ভালো হবে, বিশেষ করে টিকের জন্য। তবে বেশি বেশি ইম্পর্টেন্ট যে বিষয়গুলো হচ্ছে যে তার রচিত গ্রন্থগুলো। তার রচিত গ্রন্থগুলোর ভিতরে রয়েছে ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন। বনলতা সেন কিন্তু নাটকের সে বিখ্যাত একটি কবিতা, যিনি নাটোরের একজন সুন্দরী রূপসীকে নিয়ে কিন্তু জীবনানন্দ দাশ কিন্তু বনলতা সেন নাটকটা লিখেছিলেন। যে কবে তার চুল তার কবেকার, এই টাইপের একটি কবিতা, খুব দারুণ একটি কবিতা। আশা করি অনেকে হয়তো পড়েছো। তারপর আমরা দেখতে পাচ্ছি যে জীবনানন্দ দাশের মৃত্যু সাল। তো জীবনানন্দ দাশের মৃত্যু সাল কিন্তু 14ই অক্টোবর। 14 অক্টোবর কিন্তু মৃত্যু সাল না। অনেকে হয়তো 14 অক্টোবর মনে করতে পারেন, কিন্তু আসলে না। তিনি 14 অক্টোবর আসলে একটা ট্রাম দুর্ঘটনায় আহত হন। ট্রামগুলো কিন্তু আসলে ভারতের কলকাতায় কিন্তু আসলে বেশি দেখা যায়, আর এবং সেই কলকাতার ট্রাম দুর্ঘটনায় কিন্তু তিনি 14 অক্টোবর আহত হন 1954 সালে, এবং 22 অক্টোবর কিন্তু তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিন্তু মৃত্যুবরণ করেন। তো জীবনানন্দ দাশের সেদিন মাঠের তো
তো সেই দিন এই মাঠের তো সেই দিন এই মাঠ কবিতার কবি পরিস্থিতি কিন্তু আমরা পড়লাম, আমরা জীবনানন্দ দাশের জীবন বৃত্তান্ত সম্পর্কে কিন্তু আসলে জানলাম। তো মেন যে বিষয়টা হচ্ছে কিন্তু এই কবিতাটা, তো কবিতাটাকে কিন্তু আমাদের কিন্তু ভালোভাবে বোঝার কিন্তু আসলে চেষ্টা করতে হবে। আমি এখানে একটা অন্য একটি কালার নিই, যাতে তোমাদের হাইলাইট করে আমি একটু বোঝাতে পারি। আশা করি খুব দারুণভাবে কবিতাটা তোমাদেরকে বোঝাতে পারবো। তো কবিতাটা একটু জুম করে নিই, তাহলে বুঝতে একটু সুবিধা হবে তোমাদের সবার জন্য। উম, তো সেই দিন এই তো জীবনানন্দ দাশের সেই দিন এই মাঠ কবিতাটা কিন্তু খুবই দারুণ একটি কবিতা। তো এই কবিতাটার মূল বিষয় হলো যে প্রকৃতির চিরন্তনতা এবং মানুষের স্বপ্নের অবিনশ্বরতা। যদি সহজ ভাষায় বলতে হয়, যে কবি এখানে প্রকৃতির বিশালতার বিপরীতে মানুষের জীবনের ক্ষণ স্থায়িত্বকে তুলে ধরেছেন, কিন্তু একই সাথে দেখিয়েছেন যে মানুষের সুন্দর আকাঙ্ক্ষা কখনো মরে যায় না। তো কবিতাটির একদম প্রথম যে লাইনটা আছে, আমি একটু হাইলাইট করে তোমাদেরকে দেখাবো। যে কবি এখানে বলেছেন যে সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি। যদি সহজ ভাষায় বলতে হয়, যে কবি বলেছেন যে আমি জানি। তো সেই দিন এই মাঠ স্তব্ধ হব না তো সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, কবিতাটি কবি বলেছেন যে আমি জানি যেদিন আমি থাকবো না সেই দিনও এই মাঠ চুপ করে যাবে না, থেমে যাবে না। অর্থাৎ মাঠ কিন্তু তার সৌন্দর্য নিয়ে কিন্তু অবশ্যই স্থায়িত্ব থাকবে। তারপরে দ্বিতীয় যে লাইনগুলোতে তিনি বলেছেন যে এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। অর্থাৎ এই যে লাইনগুলো আমরা দেখতে পাচ্ছি, যে এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন, সোনার স্বপ্নের স্বাদ কি পৃথিবীতে কবে আর ঝরে। এই লাইনটা দ্বারা আসলে স্বপ্ন আকাঙ্ক্ষার চিরস্থায়িত্বর যে বিষয়টা আছে, আহ, কবি কিন্তু সেইটাকে কিন্তু আসলে বোঝাতে চেয়েছেন। সহজ ভাষায় বলতে গেলে, যে আমার মৃত্যুর পরেও, অর্থাৎ কবির মৃত্যুর পরেও, যে এই যে নদী মহাকাশের নক্ষত্রের অর্থাৎ সময়ের নিচে দাঁড়িয়ে স্বপ্ন দেখতে থাকবে। কারণ পৃথিবীতে মানুষের সোনার স্বপ্নের স্বাদ বা সবচেয়ে সুন্দর আকাঙ্ক্ষাগুলো কি কখনো শেষ হয়ে যায়? কবি কিন্তু এখানে একটা প্রশ্ন রেখে গেছেন। তারপর যে লাইনগুলো আছে সেই লাইনগুলোতে কিন্তু কবি প্রকৃতির যে স্বাভাবিকতার যে বিষয়গুলো আছে, কবি কিন্তু সেই বিষয়গুলো কিন্তু আসলে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছেন। তো অর্থাৎ আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে, নরম গন্ধের ঢেউয়ে লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি লক্ষ্মীটির তরে, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। তো কবি এখানে আসলে বোঝাতে চেয়েছেন, যে কবি নিজে নিজেকে আসলে প্রশ্ন করেছেন যে আমি চলে গেলে কি শরৎকালের চালতা ফুল আর শিশিরের নরম জলে ভিজে তার মিষ্টি গন্ধ ছড়াবে না, লক্ষ্মী বাচ্চা কি তার স্বাভাবিক নিয়মে তার সঙ্গিনীর জন্য গান গাওয়া বন্ধ করে দেবে। অর্থাৎ এই প্রশ্নগুলো উত্তর কবির কাছে স্পষ্ট না। একজন মানুষ থাকুক বা না থাকুক, তাতে প্রকৃতির দৈনন্দিন নিয়মের আসলে কোনো পরিবর্তন হয় না। চালতা ফুল ও শিশির হলো বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক, আর লক্ষ্মী পেঁচা হলো প্রকৃতির স্বাভাবিক জীবনযাত্রার প্রতীক। কবি দেখাচ্ছেন যে প্রকৃতির স্বাভাবিকতা মানুষের জীবনের চেয়ে অনেক বেশি দৃঢ়। তারপরে যে লাইনগুলো আমরা দেখতে পাচ্ছি, সেদিকে আমরা একটু যাব। চারিদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব, খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে। তো এই লাইনগুলো দ্বারা আসলে কবি কি বোঝাতে চাচ্ছেন? কবি আসলে বোঝাতে চাচ্ছেন যে আমার অনুপস্থিতিতেও চারিদিকে সন্ধ্যা বা রাতের শান্ত আলো
মাটির বা ফুলের ভেজা মিষ্টি গন্ধ এবং মৃদু যে শব্দ থাকবে, নদী পারাপারের খেয়া নৌকাগুলো নিয়ম করে নদীর চরে এসে ভিড়বে। অর্থাৎ চারিদিকে যে শান্তবাদী বাতি ভিজে গন্ধ, খেয়া নৌকাগুলোর যে আসা যাওয়া, সবকিছুই কিন্তু আসলে কবি না থাকলেও কিন্তু আসলে থাকবে। এ দ্বারা কিন্তু কবি জীবনের যে প্রবাহমান যে চিত্র সেইটা কিন্তু আসলে তুলে ধরার কিন্তু আসলে চেষ্টা করেছেন। তারপরের যে শেষ দুইটা লাইন আছে, সেই দুটা লাইনে কিন্তু কবি পৃথিবীর যে মানব সভ্যতার নশ্বরতা ও প্রকৃতির যে অমরত্ব সেই বিষয়টা কিন্তু আসলে স্পষ্টভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। অর্থাৎ মানুষের জীবন কিন্তু ছোট, কিন্তু এই যে প্রকৃতির যে প্রভাবনতা সেটার কিন্তু অমরত্ব সেই বিষয়টা কিন্তু কবি কিন্তু তুলে ধরেছেন। তো পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল, অর্থাৎ পৃথিবীর এইসব গল্প কিন্তু ধারাবাহিকভাবে থাকবে সেই কথাটা কিন্তু কবি বোঝাতে চেয়েছেন। এবং এশিরিয়া ধুলো আজ ব্যাবিলন ছায়া হয়ে আছে, কবি অর্থাৎ এখানে কিন্তু প্রকৃতির যে চলমান ও সুন্দর গল্পটির সবসময় বেঁচে থাকবে। কারণ দেখো, মানুষের গড়া বিশালতার সভ্যতা যেমন এশিরিয়া বা ব্যাবিলন আজ কেবলই ধুলো আর ছায়ায় পরিণত হয়েছে, কিন্তু প্রকৃতি ঠিকই আছে। এই কবি এখানে স্পষ্ট করে মানব সভ্যতার বা মানব সৃষ্টির যে নশ্বরতা, অর্থাৎ যে ক্ষণিকতার যে বিষয়টা, যে অল্প সময়ে ধ্বংস হয়ে যাওয়ার বিষয়টা, এবং প্রকৃতির যে অমরত্ব, অর্থাৎ প্রকৃতি যে দীর্ঘ সময় ধরে থাকবে সেই বিষয়টার কিন্তু তুলনা করেছেন। এশিরীয় বেবিলন ছিল বিশাল ও ক্ষমতাশালী সভ্যতা, কিন্তু কালের নিয়মে তারা বিলীন হয়ে গেছে। অন্যদিকে মাঠ, নদী, ফুল এসব সবই কিন্তু টিকে আছে। এর মাধ্যমে কবি কিন্তু বোঝাতে চেয়েছেন যে প্রকৃতির মাঝে নিজেকে বিলীন করে দেওয়া হলো জীবনের আসল সার্থকতা। তো এই লেখাটার সার কথা হচ্ছে যে কবিতার মাধ্যমে কবি জীবনানন্দ দাশ আমাদের শেখান যে মানুষের জীবন আসলে ক্ষণস্থায়ী, কিন্তু প্রকৃতি চিরন্তন। আমাদের ব্যক্তিগত সুখ দুঃখ বা প্রকৃতির বিশাল নিয়ম কোনো পরিবর্তন আনতে পারে না। তবে ভয় নেই, মানুষের সুন্দরতম স্বপ্ন ও আকাঙ্ক্ষা প্রকৃতির প্রবাহের সঙ্গে মিশে চিরকাল পৃথিবীতে বেঁচে থাকে। এটাই জীবনানন্দ দাশের মৃত্যু চিন্তার মাঝেও জীবনের জয়গানের এক অমর চিন্তা ভাবনা। তো আশা করি সবাই কবিতাটা খুব সুন্দরভাবে বুঝেছো। এবং আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি, এবং পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে কিন্তু আমরা আবারও হাজির হব।